নমস্কার। আজ 25/8/2026 মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভা কক্ষের বাদল অধিবেশনের শুভ সূচনা। সবার প্রথমে আমি এই বিধানসভা কক্ষে উপস্থিত সকল সদস্য ও সদস্যবৃন্দকে জানাতে চাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এখন আমি সচিব সাধারণ মহোদয়কে আহ্বান জানাবো যেন তিনি নবনির্বাচিত সদস্যকে শপথ গ্রহণের সুব্যবস্থা করিয়ে দেন। বিধানসভা শুরুতে সকলকে স্বাগত জানাই। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি উপনির্বাচনের বিজয়ী প্রার্থী শ্রীমতী সুমনা মণ্ডল মহোদয়কে শপথ বাক্য পাঠ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আপনি কোন ভাষায় শপথ বাক্য পাঠ করতে চান? আমি বাংলা ভাষায় শপথ বাক্য পাঠ করতে চাই। ঠিক আছে। আমি সুমনা মণ্ডল ঈশ্বরের নামে শপথ করতেছি, নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত
আনুগত্য পোষণ করি। আমি পশ্চিমবঙ্গ তথা ভারতের সংবিধানের প্রতি চির কৃতজ্ঞ থাকি। আমি পশ্চিমবঙ্গ তথা ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলি এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমাদের বলবেন, আজ আমি আপনাদের নিকট অতি দুঃখের সহিত এক মর্মান্তিক শোকবার্তা বহন করে এনেছি। গত 12 এপ্রিল 2026 প্রয়াত হয়েছেন আমাদের প্রিয় স্বনামধন্য গায়িকা আশা ভোসলে। মহারাষ্ট্রে তার জন্ম হয় 8 সেপ্টেম্বর 1933 সালে। কিন্তু আরবি ভাষার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর কলকাতার তার ভালোবাসা বৃদ্ধি পায়। কুড়িটি ভাষায় প্রায় 12,000-এরও বেশি গান গেয়েছিলেন তিনি। তারপরে 2000 সালে ভারত সরকার তাকে সর্বোচ্চ সম্মান দাদা সাহেব পুরস্কার প্রদান করে এবং 2008 সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কার করে এবং পরবর্তীকালে 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে। এছাড়াও 2011 সালে সর্বসর্বাধিক সঙ্গীত পরিবেশনের জন্য তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেন। তাই এই মহান সঙ্গীত শিল্পী মহাপ্রয়াণে আজ আমরা তার বঙ্গবাসী তার অভাব বেদনায় কাতর। তাই আমি এই বিধানসভা কক্ষের পক্ষ থেকে অনেক আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং এই বিধানসভা কক্ষের উপস্থিত সকল মাননীয় তার প্রতি করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই মহাবীর জনসভায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মহোদয়। গত 12 এপ্রিল তারিখে সুর সম্রাজ্ঞী স্বর্গীয় শ্রী আশা ভোসলের মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আশাজি ছিলেন ভারতীয় নারী শক্তির এক অনন্য প্রতীক। ওনার জাদুকরী কণ্ঠের মাধ্যমে তিনি বাংলা গানকে যেভাবে জনপ্রিয় করেছেন তার জন্য আমরা অনেক গর্ববোধ করি। আজ বাংলার যে কোনো উৎসব বা অনুষ্ঠান আশাজির গান ছাড়া তা কল্পনা করাই যায় না। পূর্বে ওনাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বঙ্গবিভূষণ উপাধিতে ভূষিত করা আমাদের এই রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের বিষয় ছিল। আমরা ওনাকে চিরকাল সসম্মানে বিজয়ী করে রাখবো। এই মহান সঙ্গীত শিল্পীর মহাপ্রয়াণে আর সমগ্র দেশবাসী ওনার অভাব বেদনায় কাতর। আমি এবং আমার সরকার পক্ষের সকল সদস্য এবং সদস্যগণের তরফ থেকে ওনার অমর আত্মার চির শান্তি কামনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন আমি মাননীয় বিরোধী দলের নেতা আরেকজন মহান মহোদয় এই স্মরণ সভাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আজ এই মহান সঙ্গীত শিল্পী স্বর্গীয় আশা ভোসলের স্মরণ সভাতে অংশগ্রহণ করে আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। স্বর্গীয় আশা ভোসলে তার কণ্ঠ থেকে এই বাঙালি কণ্ঠ থেকে এই কালজয়ী বাংলা গান আজও বাঙালি কৃষক ও পারছে না পারছে তিনি আমাদের মধ্যে আমাদের মধ্যে অমর হয়ে থাকে। তাই ওনার আত্মার শান্তির জন্য আমি এবং আমার বিরোধী পক্ষের সকল সদস্য ও সদস্য আমাদের পক্ষ থেকে ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি,
ওনার আত্মার চির শান্তির জন্য ধন্যবাদ। এখনই আমি স্বর্গীয় আশা ভোসলে পরম আত্মা শান্তির উদ্দেশ্যে এই বিধানসভা কক্ষে 2 মিনিট নীরবতা পালন করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। The time starts now. Sit down. Thank you. Thank you, ladies and gentlemen. এখন আমি মাননীয় সচিব সাধারণ মহোদয়কে বলবো তিনি যেন স্বর্গীয় আশা ভোসলে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বার্তা প্রেরণ করার সুরত বন্দোবস্ত করে দেন। এই সরকারি চাকরিদারিরা অন্তত প্রশ্নোত্তর পর্ব এখন শুরু হচ্ছে। এখন এই প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত সময় হলো মাত্র 20 মিনিট। এখন প্রশ্ন হলো এই প্রশ্নোত্তর পর্বের জন্য মাননীয় সদস্যবৃন্দরা 31টি প্রশ্ন জমা করেছে, যার মধ্যে সময় ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমি কিছু প্রশ্নকে তারকা চিহ্নিত করেছি এবং সেই তারকা চিহ্নিত প্রশ্নগুলি আজকে আলোচনা হবে। বাকি তারকাবিহীন প্রশ্নগুলি আমি মাননীয় সচিব সাধারণ মহোদয়কে বলবো তিনি যেন সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেন এবং এখানে লিখিত আকারে জমা দেন। এখন আমি মাননীয় বিরোধী দলনেতা সায়ন্তন পণ্ডা মহোদয়কে ওনার প্রথম প্রশ্ন এই বিধানসভা কক্ষে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমার প্রথম প্রশ্ন হলো অর্থ বিষয়। মাননীয় অর্থমন্ত্রী, আপনি অনুগ্রহপূর্বক বলবেন 2026 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের জনদরদি নানান পরিকল্পনা যে অর্থ বাজেট ঘোষিত হয়েছিল তার রাজ্যবাসীর অবস্থা দেখে মনে হচ্ছে তা শুধুমাত্র কাগজে নৌকায় পরিণত হয়েছে। নির্ধারিত অর্থ জনগণের কোন কাজে লেগেছে তার জবাব আপনি আমাদের একটু দিন। আমরা প্রত্যেকে আজ আপনার মুখ থেকে রাজ্যে কোথায় কত অর্থ গেছে তার সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। এখন আমি মাননীয় অর্থমন্ত্রী শুভদীপ দাস মহাপাত্র মহোদয়কে জবাবি ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। মাননীয় বিরোধী দলনেতার আনা প্রশ্নের জবাব দিয়ে আগে বারংবার ওনাকে জানিয়ে রাখতে চাই ওনাদের ভাবনা চিন্তা কাগজে নৌকার মতো দুর্বল হলেও কিন্তু আমাদের সরকারের যে উন্নয়নমূলক কার্যের মজবুত জাহাজ তা এক জলজ্যান্ত বাস্তব। ওনার করা সকল প্রশ্ন ভিত্তিহীন, ওনার আনা সকল অভিযোগ কিন্তু মিথ্যে। রাজ্য বাজেট মোট বরাদ্দ ছিল 4,38,747 কোটি টাকা। ঋণ বাবদ আয় ছিল শুনবেন, ঋণ বাবদ আয় ছিল 3,21,773 কোটি টাকা। বাকি অর্থ ঋণ হিসেবে ধরা হলেও এখনো আমাদের সরকার 1 টাকাও ঋণ নেয়নি। তা সত্ত্বেও নারীদের জন্য অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা, সরকারের ব্যবস্থা স্বাধীন করেছে বেকার ভাইদের জন্য, সরকারি কর্মচারীদের 20% দিয়ে বৃদ্ধি, পেনশন বৃদ্ধি করেছি।
বেরোলে চিকিৎসার জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি। ডক্টর হেমন্ত প্রসাদ মুখোপাধ্যায়ের ঘর সংরক্ষণে 200 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। এরপরেও যদি ওনাদের কিছু চাওয়ার থাকে বলবো আমাদের একটু সময় দিন, আর কিছুদিনের মধ্যে আমরা এই পশ্চিমবঙ্গে যা উন্নতি করব গত কয়েক বছরে ওনারা তো করতে পারেননি। এরপরেও যদি ওনার কোনো প্রশ্ন করা থাকে অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন, আমি কিন্তু ওনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। আরে মশাই, একটা কথা আমি বুঝতে পারি না। আপনি যেটা বলছেন সেটা শুধু আপনার মুখের কথা, কিন্তু আমিও বলতে পারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার মামা। কিন্তু তার জন্য আমার কাছে একটা প্রত্যক্ষ প্রমাণ চাই। আপনি যতক্ষণ যেটা বলছেন আপনি অনেক প্রকল্প চালু করেছেন, আপনার চালু করা প্রকল্প কতটা কার্যকরী হয়েছে আমায় জানাতে পারবেন? নারীদের জন্য আপনি অন্নপূর্ণা ভাণ্ডার, বিজ্ঞান, তার কটা অসহায় মা পাচ্ছে, একবার গিয়ে দেখে আসুন। যাদের পাওয়ার যোগ্যতা নেই তারাও পাচ্ছে। এটা কেন হচ্ছে? এই সমস্ত ভাষণ ঠান্ডা করে বসে দেবেন না মশাই। আমরা এখানে ভাষণ শুনতে উপস্থিত হইনি, আপনার কাছ থেকে রাজ্যের ইতিহাস শুনতে আমরা উপস্থিত হইনি। আমি আপনাকে জিজ্ঞেস করেছি রাজ্যের অর্থের কথা। ভাষণ 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 এটা আমরা শুনবো না মশাই। প্রত্যেকেই আমরা আজ এই পবিত্র সভায় উপস্থিত হয়েছি। আমি আপনাকে প্রশ্ন করেছি এই রাজ্যে কোথায় কত আপনি অর্থ খরচ করেছেন, নির্ধারিত অর্থ আপনি কিভাবে খরচ করেছেন। আপনি তা না বলে শুধুমাত্র রাজ্যের ইতিহাস বলে যাচ্ছেন। মুখের কথা বললে হয় না মশাই, যেমন কথা তেমন কাজও করে দেখাতে হয়। যান একবার বাইরের জগৎটা ঘুরে আসবেন, ঠান্ডা গাড়িতে বসে আপনার জনদরদির অবস্থাটা একবার দেখে আসবেন। দেখে আসবেন ওই দরিদ্র অসহায় মানুষের মুখের ছবিটা। তাতে যদি আপনার জ্ঞান চক্ষু বুঝতে পারেন জনগণ কত অসহায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দলনেতার এমন অহেতুক চিৎকার শুনে আমি নিজেই বুঝতে পারছি না উনি বুঝেও না বলে গান করছেন নাকি ওনার বোঝার ক্ষমতা এইটুকু সামান্য। আরে মশাই, নিজে দোকান খুলে রেখে দেখুন না, তারা এই সরকারি প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছেন না। তাদের না আছে আধারের সঙ্গে ডাটাবেসের কর্মী, না আছে 2000 টাকা এসআইআর নাম, পাকার বাড়ি, বাড়ির সামনে 4 চাকা দাঁড়িয়ে, আবার সরকারি চাকরিওয়ালা অফিসারের স্ত্রীরা এসে যদি এই সকল সরকারি প্রকল্প নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, আমরা কি গরিবের টাকা ওদের হাতে তুলে দেবো নাকি? না, কখনোই না। আমরা আপনাদের মতো টাকা দিয়ে গুন্ডা করতে চাই না। আমরা সঠিক অ্যাকাউন্টে সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে টাকা পাঠাই। আপনাদের মতো নারীদের জন্য চালু করা প্রকল্প পুরুষদের পেছনে ব্যবহার করি না। যদি ওনার কিছু বলার থাকে অনুগ্রহপূর্বক বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি পুরোপুরি অসুস্থ হয়ে পড়বেন। এত জোর কথা বলবেন না মশাই। এবং ভাই হিসেবে একটা কথা বলি, ডাক্তার বলে ডাক্তার ইজ দ্য বেস্ট মেডিসিন। আসতে থাকুন, এত কষ্ট করবেন না। তার গল্প যদি আপনি বানাবেন, আমি এখনো বলছি ভালো, আমি আপনাকে ভালো কলম সমস্ত কিছু ব্যবস্থা করে দিই। আপনি গল্প লিখবেন, খুব চড়া দামে বিক্রি হবে আপনার, বাজারে খুব দারুণ মান হবে আপনার। তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই, অর্থের কথা জিজ্ঞেস করেছি, অর্থের কথা বলবেন। উনি তো অর্থের কথা বাদ দিয়ে অন্যান্য কথাই বলতে মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমি কি মিলিটারি প্রশ্ন করতে পারি? ঠিক আছে, বলুন, তবে সংক্ষিপ্ত বলুন। ধন্যবাদ ধন্যবাদ আমি প্রশ্নটি করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। মহাশয়, আমাদের কারুর কাছে আজকে আমাদের রাজ্যের যে অবস্থা, কারুর কাছে আমাদের দেশটা অজানা নয়, আমরা প্রত্যেকেই জানি। তা এই রাজ্যে এই সমাজে নারীদের সুরক্ষা নিয়ে আপনার কোন চিন্তা ভাবনা আছে? একটা কথা আপনি আমায় জানাতে পারবেন? একটা কোচিং থেকে যখন একটা ছেলে রাত করে বাড়িতে ফেরে, একটা কোচিং থেকে একটা ছেলে যখন রাত করে বাড়িতে ফেরে, ওদের বাবা মার খুব বেশি চিন্তা হয় না। কিন্তু সন্ধ্যা 7টা বাজে মানে একটা মা বোনের জন্য বা একটা মেয়ের জন্য একটা মা কতটা টেনশন হয় সেটা আপনি জানেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আপনি কি ভেবেছেন নারী সুরক্ষা নিয়ে? নারীদের সুরক্ষা, নারী সমাজ কিভাবে সুরক্ষিত থাকবে তা নিয়ে আপনি কি ভেবেছেন আজকে জানান আমাদেরকে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী রবি সিং মহোদয়
এ বিষয়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নারী সুরক্ষার বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলছি। সামনে আর্টিকল আলিপুরের মতো মর্মান্তিক ঘটনা যাতে আর একটিও আমাদের এই বাংলাতে না হবে, তার জন্য আমাদের প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। আলিপুরের ঘটনাতে মূল অভিযুক্ত এত বড় ক্রিমিনাল যে জানলে অবাক হবেন, পুলিশের কাছে থেকে পুলিশের বন্দুক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের পুলিশ ওকে এনকাউন্টার করে যোগ্য জবাব দিয়েছিল। ভাই মনে রাখবেন ভাই, আমাদের সরকার অপরাধীকে রেয়াজ করে না, অপরাধী একমাত্র জায়গা ওই যে জেলখানা। আমরা প্রতিটি স্কুলে মেয়েদের সুরক্ষার জন্য রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা চালু করেছি। সাধারণ মানুষের নাগরিকের ডিজিটাল নিরাপত্তার জন্য আমরা আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তুলেছি। তাই নয়, আমরা যুব সমাজের উন্নতির জন্য আমরা গড়েছি এক নেশামুক্ত সমাজ ব্যবস্থা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীর মানসিক বিকাশের জন্য আমরা শিশুকাল পরিচালিত অন্যান্য চালু করেছি। এখানে বসে বসে বড় বড় কথা বলছেন, আগে আপনাদের আমলের অপশাসন আর নারীদের অত্যাচারের ইতিহাসটা আইনে গিয়ে দেখুন, আর এই কুস্তির রাজনীতি নাটক বন্ধ করে আপনারা ঈশ্বরের নাম স্মরণ করুন। আপনাদের মন ভালো থাকবে এবং এই মহতে শুভ বুদ্ধি সূচনা হবে। আর সর্বশেষে সকলের উদ্দেশ্যে একটাই আমি বার্তা দিতে চাই, জাতি ধর্ম বর্ণ আর রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সকলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নারী সমাজের সম্মান অধিকার রক্ষায় এগিয়ে আসি, কারণ একটি কন্যা শিশুর নিরাপদ ভবিষ্যৎই সুরক্ষিত সমাজের ভিত্তি। তাই কন্যা শিশুর অধিকার এবং শিক্ষা সুনিশ্চিত করার জন্য আমরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পকে সফল করতে ধন্যবাদ। এখন আমি মাননীয় দীপিকা মহোদয়াকে ওনার 10 নম্বর প্রশ্ন এই বিধানসভা কক্ষে উপস্থাপিত করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমার 10 নম্বর প্রশ্ন হলো শিক্ষা বিষয়ে। তা মাননীয় শিক্ষামন্ত্রী অনুগ্রহপূর্বক জানাবেন কি বর্তমান শিক্ষার আধুনিকীকরণে সরকারের কি কোনো ভাবনা চিন্তা আছে? আমি মাননীয় শিক্ষামন্ত্রী লক্ষ্মীকান্ত মহোদয়কে জবাবি ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। পশ্চিমবঙ্গের শিক্ষা আধুনিকীকরণের জন্য সব রকমের চেষ্টা করেছে। পূর্বের সরকার শিক্ষাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, শিক্ষিত বেকার যুবকদের বিপথচারিত করেছিল। তাই আমাদের সরকার এই ব্যবস্থার জন্য বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছে। শিক্ষাক্ষেত্রে আমাদের বরাদ্দ করা হয়েছে প্রায় 50,000 কোটি টাকা। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সিলেবাসের পরিবর্তন করেছি। এনইপি 2020 নীতি গ্রহণ করেছি। শিক্ষকদের জন্য প্রশিক্ষণের জন্য পরখ এবং পরীক্ষা ব্যবস্থা করেছি আমরা। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ানোর জন্য বায়োমেট্রিক এবং এনআইওএস-এর সঙ্গে মেল বন্ধনের ব্যবস্থা করেছি এবং অনবরতের জন্য অপারেটর চালু করেছি আমরা। স্বাস্থ্যকর মিড-ডে-মিলের জন্য বৃদ্ধি বরাদ্দ করেছি। কলেজগুলিতে উপস্থিতির হার বাড়ানোর জন্য আমাদের ভাবনা চিন্তাও রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সমাজে আগে শিক্ষা করতে হবে, আধুনিক সমাজ গড়ে তুলতে চলবে না, মানুষকে আগে শিক্ষিত হতে হবে। ধন্যবাদ। এখন আমি মাননীয় সঞ্চয়িতা মহোদয়কে ওনার 18 নম্বর প্রশ্ন এই বিধানসভা কক্ষে উপস্থাপিত করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ অধ্যক্ষ। আমার 18 নম্বর প্রশ্ন হলো জনস্বাস্থ্য বিষয়। মহোদয়, স্বাস্থ্যমন্ত্রী অনুগ্রহপূর্বক জানাবেন স্বাস্থ্য পরিষেবা আধুনিকীকরণে সরকারের কোনো পরিকল্পনা আছে? আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অন্বেষা রায় মহোদয়কে জবাবি ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। মাননীয় সঞ্চয়িতা মহোদয়ের আমার জনস্বাস্থ্য বিষয়ক প্রশ্নে আমাদের সরকার জনস্বাস্থ্য পরিষেবা প্রদানে বদ্ধপরিকর। আমরা আয়ুষ্মান ভারতের মতো সর্বভারতীয় স্বাস্থ্য পরিষেবা চালু করেছি। এছাড়াও 5 লক্ষ টাকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু করেছি। আমি নিজে দীঘা, এসরা আর জীবনের মতো হাসপাতাল পরিদর্শন করে সেখানকার পরিষেবা
তা দ্রুত নিরাময়ের ব্যবস্থা করেছি। আরে ম্যাডাম, ভালো করে দেখুন দেখুন, এই ছবিটা ভালো করে দেখুন, পরিষেবা ভালো করেছে। আরে না, এসব তো আপনারা ক্লিয়ার দিয়ে বানিয়েছেন, অথবা পূর্বের কোনো আমলের সরকারি তোলা ছবি, তাহলে দেখাতেও নিয়েছেন। রাখুন রাখুন এইসব ছবি। আমাদের সরকার বেসরকারি হাসপাতালগুলিতে 10% সাধারণ জনগণের চিকিৎসা বন্দোবস্ত করেছে। এইরকম আসন প্রায় 2500। মশাই, আরো শুনলে চমকে উঠবেন। বেসরকারি হাসপাতালগুলিতে যেসব দুর্নীতির জন্য অন্য রাজ্যে চড়া দামে রক্ত বিক্রি করে, এইরকম 11টি সংস্থাকে বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়াও আরো শুনলে আপনারা চমকে যাবেন। পূর্বে কোন সরকার যা করতে পারেনি তা আমরা করে দেখিয়েছি। কিন্তু সকালে নয়, বিকেলেও আমরা ওপিডি চাই করেছি। আর কি চাই? আমাদের সরকারের আরো অনেক কাজ। দেখুন আমরা কি কি করতে পারি। আমাদের সরকারের উপর একটু ভরসা রাখুন। ধন্যবাদ। এখন আমি মাননীয় সুদীপ মালিক মহোদয়কে ওনার 21 নম্বর প্রশ্ন এই বিধানসভা কক্ষে উপস্থাপিত করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ মহোদয়। আমার 21 নম্বর প্রশ্ন শিল্প বিষয়। মহোদয়, রাজ্যের মাঝারি ও ছোট শিল্পের উন্নতি মোটামুটি হলেও ঘটেছে, কিন্তু বড় শিল্প, আরে বড় শিল্প বলে তো কোনো নামগন্ধই নেই। ওই পূর্বপুরুষের আমল থেকে শুনে আসছি দুর্গাপুর, আসানসোল, হলদিয়া। এছাড়া রাজ্যের কোনো বড় শিল্প আছে? আরে অন্যান্য রাজ্যে যেভাবে শিল্প বিষয়ে এগিয়ে, তার তুলনায় তো আমরা অনেক পিছিয়ে। তাই এই বিষয়ে আমাদের শিল্পমন্ত্রী কি কিছু ভেবেছেন, নাকি ঠান্ডা করে বসে শুধু হাওয়া খাচ্ছেন? মাননীয় সুদীপ মালিক মহোদয়, আপনার প্রশ্ন সংক্ষিপ্ত করুন প্লিজ। ঠিক আছে স্যার। মহোদয়, রাজ্যের মাঝারি ও ছোট শিল্পের উন্নতি ঘটেছে ঠিকই, কিন্তু রাজ্যে তো অনেক বেকার যুবক যুবতী রয়েছে। মাঝারি ও ছোট শিল্পের প্রসারে বেকার যুবক যুবতীদের জন্য কি ধরনের আর্থিক সহায়তার সুযোগ রেখেছেন তিনি, তা কি একটু আমাদের জানাবেন? আমি মাননীয় শিল্পমন্ত্রীকে জবাবি ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিরোধী ভাইয়েরা প্রশ্ন সম্পূর্ণ ভিত্তিহীন। বিরোধী ভাইয়েরা যখন সরকার করেছিল, তখন মাঝারি ও ছোট শিল্প করার জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু থাকলেও এ রাজ্যের বেকার যুবক যুবতী ভাইয়েরা উন্নতিটা পায়নি। তা আমরা চালু করেছি। আরো জানলে অবাক হবে। চালু করেছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। আমি বিবেকানন্দ সমীক্ষার কথা ও 700 কোটি টাকা দিয়ে শিল্প করেছেন, তাই না? না, সে তো দেখতেই পাচ্ছি। আরে রাজ্যে 700 কোটি টাকা দিয়ে শিল্প করেছেন। দুটো শিল্পই লোকে করছে, এক চট শিল্প আর জল শিল্প। এই আমাদের রাজ্যবাসী বেঁচে আছেন। আর কি বলেন, সরকারি পক্ষে সকল সদস্য কিন্তু ঠিক বললাম তো? আরে থামুন থামুন, আমাদের সরকারের আরো অনেক কাজ, দেখবেন আরো কত কিছু হয়। এখন আমি মাননীয় সর্বাধিক দত্ত মহোদয় ওনার 29 নম্বর প্রশ্ন এই বিধানসভা কক্ষে উপস্থাপিত করার জন্য আহ্বান জানাচ্ছি।
অধ্যক্ষ মহোদয় আমার এই 29 নম্বর জনকল্যাণমুখী প্রশ্নটিকে তারকাচিহ্নিত করে এবং আমাকে তা এই সভায় আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনাকে একটা ছবি দেখাতে চাই। মাননীয় সচিব সাধারণ মহোদয়কে ওই ছবিটি আনার নির্দেশ দিচ্ছি। এখন আপনি আপনার প্রশ্ন করতে পারেন। এখানে বসে থাকা সকল সদস্যরা আপনারা নিশ্চয়ই এই ছবিটি দেখতে পাচ্ছেন এবং চিনতে পারছেন। আমাদের এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্প শহর হলো এই হলদিয়া। বর্তমানে এই অতিবৃষ্টির ফলে এখানকার সাধারণ জনগণের এক জল যন্ত্রণার ছবি এখানে ফুটে উঠেছে। তো এই অতিবৃষ্টির ফলে যে জল যন্ত্রণা, তা থেকে সমাধানের জন্য আমাদের সেচ মন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করেছে, এই সমাধানের জন্য আপনাদের কোনো ভাবনা চিন্তা আছে? ধন্যবাদ। আমি মাননীয় শেখ মুন্সি মন্ডল মহোদয়কে সর্বাধিক যত্নের প্রশ্নে জবাবি ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি। Honorable members, অনুগ্রহপূর্বক শুনবেন। আজকের এই বিধানসভা কক্ষের 12 অধিবেশনে বেসরকারি কর্মসূচির পর সরকারি কর্মসূচি শুরু হতে চলেছে। এখন এই পর্বের মূল আলোচ্য বিষয় হলো বিল উত্থাপন এবং আইন প্রণয়ন। তাই আমি মাননীয় সেচ মন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী অনুশ্রী মন্ডলকে সংশ্লিষ্ট ব্যক্তি এই সভায় উপস্থাপিত করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা বিলটির পক্ষে তারা প্লিজ উঠে দাঁড়ান। প্লিজ স্টেপ ডাউন। এখন প্রশ্ন হলো যে এই বিল উত্থাপনের অনুমতি সভায় গৃহীত হলো। তাই আমি সংশ্লিষ্ট মন্ত্রী অনুশ্রী মন্ডলকে এই বিলটি সভায় আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই বিধানসভা কক্ষের উপস্থিত সকল সদস্য এবং সদস্যবৃন্দ
মতামত পেশ করার জন্য এবং সুচিন্তিত বক্তব্য আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট 2026 সালে 9 নম্বর বিলটি আমি তৈরি করেছি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা এই রাজ্যে গ্রাম স্বায়ত্তশাসন ব্যবস্থার মূল ভিত্তি। 1970 সালে প্রথম সর্বভারতীয় গ্রামীণ জমিদারি পঞ্চায়েত আইনের মাধ্যমে আধুনিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছে। 1973 সালে নতুন আইনের দ্বারা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। 1992 সালে পশ্চিমবঙ্গীয় চৌকিদারি পঞ্চায়েত আইনটিতে এর প্রথম সংশোধন করা হয়। আর বিধানসভার বাদল দেখুন সেই আইনে পুনঃসংশোধনের জন্য আমি বিলটি উপস্থাপন করছি। এই বিল ঘোষণার মূল উদ্দেশ্য হলো, আবারও বলছি, এই বিল ঘোষণার মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক স্থিতিশীলতা, নিরবচ্ছিন্নতা জনসেবা প্রদান এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির সুষ্ঠু কার্যকারিতা নির্ধারিত করা। দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট 2026 সালে বিলটি 3টি ধারা রয়েছে। ধারা 1, গ্রাম পঞ্চায়েত প্রধানরা আর প্রধান আর্থিককারী বা সিগন্যাটারি অথরিটি থাকছেন না। চেকের সই এবং টাকা বরাদ্দে ক্ষমতা দেওয়া হচ্ছে পঞ্চায়েত সচিব, নির্বাহী সহায়ক এবং বিডিওদের হাতে। ধারা 2, প্রকল্পের প্রস্তাব বা কাজের অনুমোদন দেবেন নির্বাচিত প্রধান, কিন্তু বিলের সই এবং অর্থ পরিকল্পনার মূল দায়িত্ব চলে যাচ্ছে পুরোপুরি আমলাদের হাতে। ধারা 3, জন্ম মৃত্যু নিবন্ধক হিসেবে পঞ্চায়েত প্রধানরা আর কাজ করতে পারবেন না। এর জন্য নির্দিষ্ট সরকার আধিকারিক নিয়োগ করা হবে। অধ্যক্ষ মহোদয়, সংশোধিত পঞ্চায়েত বিলের ধারাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ধারাগুলির দ্বারা পশ্চিমবঙ্গের গ্রামগুলি যেমন স্বায়ত্তশাসন ব্যবস্থা বজায় থাকবে, তেমনি জনগণের উন্নয়নের ধারাগুলি বজায় রাখা সম্ভব হবে। ধন্যবাদ। অধ্যক্ষ মহোদয়, এটা কোনো বিল? এটা কোনো বিল নাকি গুন্ডাদের আইন? আরে ওই গ্রাম প্রধান, উপপ্রধান, এরা তো সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আছে। তাই এদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়ার কি কোনো দরকার ছিল? এটা আইনত অপরাধ নয়। অধ্যক্ষ মহোদয়, আমি এই বিলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিবাদ। আরে মশাই, আপনি থামুন তো, তখন থেকে শুনে যাচ্ছি। চশমাটা পরে বিলের লাইনগুলি ভালো করে পড়ে দেখুন। এখানে কোনো গুন্ডার কথা বলা হচ্ছে না। প্রধানরা আর্থিক পরিকল্পনা করবেন ঠিকই, শুধু চেকের সই এবং টাকা বরাদ্দের ক্ষমতা দেওয়া হচ্ছে সচিবকে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিলে নির্বাচিত প্রধানদের কাছ থেকে ওনারা যে আর্থিক পরিকল্পনার ক্ষমতা কেড়ে নিয়েছেন আর তা দিয়েছেন কাদের হাতে? ওই আপনাদের হাতে। তা কি ওনারা ঠিক করেছেন? এই বিলের 2 নম্বর ধারা অনুযায়ী প্রধানদের কাছ থেকে যে আর্থিক পরিকল্পনার ক্ষমতা ওনারা কেড়ে নিয়েছেন, তা তো সম্পূর্ণ স্বায়ত্তশাসন ব্যবস্থার বিরোধী। তাই আমি এই বিল মোটেও মানতে পারছি না। আমি এই বিলটি 2 নম্বর ধারাটি সংশোধন প্রস্তাব দাবি করছি। ধন্যবাদ। সংশোধিত পঞ্চায়েত বিলে কোথাও স্বায়ত্তশাসন ব্যবস্থার পরিপন্থী আমার নজরে আসছে না। অতীতে দেখেছি পার্লামেন্ট সংক্রান্ত সমস্যার কারণে প্রধানরা অস্বীকার করতে বিলের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আরে ম্যাডাম, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না নাকি বুঝে না বোঝার ভান করছেন? আমি এখানে আপনার কারমানির কথা কোথায় বললাম? আপনাদের দি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট 223 বিধি 2 নম্বর ধারা অনুযায়ী প্রধানদের কাছ থেকে যে আর্থিক পরিকল্পনার ক্ষমতা আপনারা কেড়ে নিয়েছেন, আমি তো ওই বিধির সংশোধনের কথা বললাম। সংশোধন আরেকবার ভালোভাবে শুনে নিন। সংশোধন, আপনারা ওই 2 নম্বর বিধি অবশ্যই সংশোধন করুন। ধন্যবাদ। অধ্যক্ষ মহোদয়, সংশোধনী পঞ্চায়েত বিলে এই বিল ভারতীয় গণতন্ত্রের ধ্বংস করে গণতন্ত্র মন্ত্রণালয় একটি বড়িয়া প্রচেষ্টা চলছে। এর চরম নিরাপত্তা হচ্ছে গণতন্ত্র কি বলে কথাই দেশের অন্যান্য রাজ্যে তো প্রধানদের হাতে আছে। তাই বলে কি তাদের গণতন্ত্র ভেঙে পড়েছে? একটু খবরের কাগজে নজর রাখুন। পূর্বের সরকার নির্বাচনে বাংলার মানুষ যে হিংসার ছবি দেখেছে তা বলার নয়, তা মানুষকে শুধু অসুবিধা করত। ধন্যবাদ।
আমি কি নয়, আমি একটা কি নয়। অধ্যক্ষ মহোদয়, উনাদের বিরুদ্ধে স্বাধীনতা কমপ্লেন নোটিশ আনা উচিত। ডক্টর শাহাবুদ্দিন মুখোপাধ্যায় অখণ্ড বাংলা বলে স্থাপন এবং বন্দে মাতরমের জন্মভূমিকে আমরা একটু নষ্ট হতে দেব না। আমরা একটি পাস করতে আমরা একটি পাস করতে অধ্যক্ষ মহোদয়, সকল ক্ষমতা যদি পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে কেড়েই নেওয়া হয় তাহলে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা উঠেই যাবে। উঠে যাবে, উঠে হয়েছে, বরং উন্নয়নের কাজ আরো ভালো হবে। প্রধানরা কারবারিরা মিলে সই করতেন না, সেটা তো বলতে হবে। জন্ম মৃত্যু সার্টিফিকেট মানুষ তাড়াতাড়ি পাবে। ধন্যবাদ। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সৌজিৎ সিং মহোদয়কে এই বিলটির উপর আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমাদের পঞ্চায়েত মন্ত্রী হাউসের যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করেছেন, আমি এই বিলটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছি। ডক্টর শাহাবুদ্দিন মুখোপাধ্যায় যে অখণ্ড বাংলা পড়ার লক্ষ্য ছিল, সেই স্বপ্ন পূরণ করতে আমরা এই বিলটিকে এনেছি। মহাশয়, সরকার পরিবর্তনের পর পূর্বের সরকারে অনেক পঞ্চায়েত প্রধান উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ বন্ধ করে দিয়েছেন। তাছাড়া পঞ্চায়েত স্তরে দুর্নীতি ও হিংসা চিরতরে বন্ধ করার জন্যই আমরা এই বিলটাকে এনেছি। দীর্ঘকাল এই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় বদল হয়নি, আমাদের বদল হয়নি। আর এই পবিত্র হাউসে দাঁড়িয়ে বলছি, এখানে আমি নই, আমরা ওই কুচিত ও গুণরাজতন্ত্রের বদল এনেছি। মনে রাখবেন ভাই, এটি শ্রী বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানের পবিত্র জন্মভূমি। এখানে দাঁড়িয়ে কোন রকম সিন্ডিকেট বা তোলাবাজি আমরা বরদাস্ত করব না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের এই বিল সম্পূর্ণ গণতান্ত্রিক ভিত্তিতে সময়োপযোগী হয়েছে। এই বিলের মাঠে কোন রকম রাজনৈতিক মেরুকরণ বা ব্যক্তি স্বার্থের জায়গা নেই। তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে এই বিলকে অবিলম্বে গ্রহণ করা হোক। ধন্যবাদ। বিরোধী দলের পক্ষ থেকে এই বিলটির উপর একটি সংশোধনী প্রস্তাব আনা হয়েছে। তাই আমি মাননীয় পঞ্চায়েত মন্ত্রী অনুষ্ঠি মণ্ডলকে বলব যেন তিনি এই বিলটির ধারা 2 নম্বরে সংশোধনের প্রস্তাব দেন। অধ্যক্ষ মহোদয়, দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট 2026 সালে 9 নম্বর বিলের 2 নম্বর ধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিলটির কোনো ধারায় পরিবর্তন করার কোনো জায়গাই নেই। অধ্যক্ষ মহোদয়, আমি বলবো বিলটি ধরে সবাই আলোচিত হলো তা গ্রহণ করা হোক। তাহলে এখন প্রশ্ন হলো যে এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট 2026 বিলটি এই সভায় যেভাবে গৃহীত হলো তা গ্রহণ করা হলো। যারা বিলটির পক্ষে তারা বলুন হ্যাঁ, এবং যারা বিলটির বিপক্ষে তারা বলুন না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি এখনো বলছি, বারে বারে বলবো, আবারও বলবো, এই বিল সাধারণ জনগণের কোনো সুখের ছবি নেই। এই বিলে সম্পূর্ণ দুঃখের ছবি বেঁচে আছে। এই বিলে এই বিল আমি মানবো না। এই বিল আমি কখনোই মেনে নেবো না। শুধুমাত্র সংশোধিত বই কথাই আমি মেনে চলবো। এই বইটাই জনগণের কল্যাণ করবে। মহাশয়, আবারও বলছি, আপনি আরেকবার ভেবে দেখুন, এই বিল এখনো পর্যন্ত ঠিক নয়। এই বিল যদি আপনারা নিয়ে এই বিল বাড়াবাড়ি করেন, আমি একটাই কথা বলবো, এই পবিত্র হাউসে আমি দাঁড়িয়ে বলবো, আমি হাইকোর্ট যাবো, আমি সুপ্রিম কোর্ট যাবো, আমি রাষ্ট্রপতির কাছে যাবো, রাজ্যপালের কাছে যাবো, প্রয়োজনে আমি যন্ত্র মন্ত্র যাবো। তবু একটা কথা আমি বলবো, এই বিল আমি মানছি না, মানবো না। আমি মনে করছি যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অর্থাৎ দ্য মোশন ইজ অ্যাডপ্টেড। ধ্বনি ভোটের ভিত্তিতে এই বিলটি 8-4 ভোটে গৃহীত হয়েছে। এখন আমি মাননীয় সচিব সাধারণ মহোদয়কে বলবো কেন তিনি রাজ্যপালের কাছ থেকে এই বিলটি প্রস্তাবের স্বাক্ষর নিয়েছেন। থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। এই বিধানসভা কক্ষে উপস্থিত সকল মাননীয় ও মাননীয় সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের মতো এই বিধানসভা কক্ষে বাদল অধিবেশনের কাজ সমাপ্ত হল। থ্যাংক ইউ।
46 मिनट से 46 मिनट 46 मिनट 46